হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CU/CCF সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা CVAC-এ রেখেছো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা মডিউল নাম্বার 2 থেকে গুরুত্বপূর্ণ 5টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা আলোচনা করেছিলাম মডিউল নাম্বার 2 থেকে কিছু প্রশ্ন, তো আজকেও আলোচনা হবে তোমাদের জন্য কিছু প্রশ্ন। তো তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে কি কি প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টে জাস্ট 199 রুপিস কোর্স ফি, ঠিক আছে? 199 রুপিস কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস পত্র, ইচ এন্ড এভরিথিং। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের কি কি থাকছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে। কৌটিল্যকে প্রথম প্রশ্ন, মডিউল নাম্বার 2 থেকে প্রথম প্রশ্ন, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত কে ছিলেন? এই প্রশ্নটা বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত কে ছিলেন? বলছে কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত ছিলেন। প্রাচীন ভারতের একজন বিচক্ষণ দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজ উপদেষ্টাও কিন্তু তিনি ছিলেন। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু তিনি পরামর্শ দিতেন। বলছে তিনি খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর শেষ ভাগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র, রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের ওপর একটি বিস্তারিত আলোচনাও তিনি তার যে তোমার অর্থশাস্ত্র গ্রন্থ আছে সেই অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে কিন্তু তিনি করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে রাষ্ট্রের কয়টি অঙ্গের উল্লেখ পাওয়া যায় ও কি কি? দেখো, প্রাচীনকালে কৌটিল্য কিন্তু তার অর্থশাস্ত্র গ্রন্থে 7 এলিমেন্টস অফ দি স্টেট অর্থাৎ রাষ্ট্র গঠনের 7টা উপাদানের কথা বলেছেন। সেই 7টা উপাদান কি কি? প্রথমত স্বামী, স্বামী বলতে স্বামী, অর্থাৎ স্বামী হচ্ছে রাজা বা কিং, ঠিক আছে? আমত্ত, আমত্ত মানে হচ্ছে মন্ত্রী। স্বামী আমত্ত, জনপদ, জনপদ মানে টেরিটরি। দেন হচ্ছে স্বামী আমত্ত জনপদ। দুর্গ, দুর্গ মানে ফোর্ট, ঠিক আছে? দুর্গ। কোষ, কোষ মানে কোষাগার বা ট্রেজারি, ঠিক আছে? দুর্গ, কোষ। দণ্ড, দণ্ড মানে শাস্তি, ঠিক আছে? শাস্তি দেওয়া হয় যেগুলোকে সেটাকে বলছে দণ্ড। দেন হচ্ছে মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু বা ফ্রেন্ডস। ক্লিয়ার? তাহলে কি বললাম? স্বামী, আমত্ত, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এন্ড মিত্র। এই 7 এলিমেন্টস দিয়ে রাষ্ট্র গঠিত হয় বলে কৌটিল্য বলেছেন যে রাষ্ট্রের এই 7টা উপাদান মূলত প্রয়োজন। তাহলে রাষ্ট্র মানে একটা রাষ্ট্র গড়ে ওঠে এই 7টা উপাদান দিয়ে। এখানে বলা আছে ডিটেলসে যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় বিশেষত কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের 7টি অঙ্গের কথা বলা হয়েছে যা সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। এই 7টি অঙ্গ একটি জীবদেহের মতো পরস্পর নির্ভরশীল। যেমন হচ্ছে এগুলি হলো স্বামী বা রাজা, রাষ্ট্রের প্রধানকে বলা হয়েছে স্বামী বা রাজা। দেন অমাত্য মানে মন্ত্রী, রাজার পরামর্শদাতা এবং প্রশাসক। 3 নম্বর বলছে জনপদ, যেটাকে আমরা ভূখণ্ড, টেরিটরি বা জনগণ বলে থাকি, রাষ্ট্রের ভূমি বা প্রজাবর্গকে। দেন দুর্গ, দুর্গ বলতে দুর্গই বোঝায়, যেটাকে আমরা ফোর্ট বলি। রাজ্যের সুরক্ষার জন্য দুর্গ হয়। দুর্গ মোটামুটি 4 রকমের হতো, কি? জলদুর্গ, পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ এবং মরু দুর্গ, ঠিক আছে? জলদুর্গ বলতে জলে যে দুর্গ নির্মাণ করা হতো, জলে মানে আর কি কোনো সমুদ্র তীরবর্তী বা নদীর তীরবর্তী স্থানে। দেন অরণ্য দুর্গ, অরণ্যতে নজরদারি রাখার জন্য। দেন পার্বত্য দুর্গ, পর্বতে নজরদারি রাখার জন্য, যেন বহিঃশত্রুরা আক্রমণ করতে না পারে বা ঢুকতে না পারে। আর হচ্ছে মরু দুর্গ, মানে মরুভূমি এলাকায় যে দুর্গ নির্মাণ হতো। তাহলে বোঝা গেল। নেক্সট বলছে যেটা হচ্ছে কোষ, কোষ মানে হচ্ছে কোষাগার বা রাজকোষ, রাষ্ট্রের আর্থিক সম্পদ। দেন দণ্ড, দণ্ড মানে সেনাবাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী শক্তি। দেন মিত্র, মিত্র মানে কি বলছে? মিত্র রাষ্ট্র, যেখানে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলা হয়েছে এখানে মিত্র। তো আশা করি বুঝতে পেরেছো। আরো 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন বলেছে প্রাচীন রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? বলছে প্রাচীন রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল 1 নম্বর রাজতন্ত্রের প্রাধান্য, যেখানে রাজা প্রায়শই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতেন। দেন 2 নম্বর বলছে সপ্তাঙ্গ তত্ত্ব অনুসারে রাষ্ট্রের 7টি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। 3 নম্বর বলছেন বর্ণপ্রথা সমাজে একটি কঠোর স্তরবিন্যাস তৈরি করত যা রাজনৈতিক ক্ষমতা বন্টনে প্রভাব ফেলতো। এছাড়াও
মানে বলছে 4 নম্বর ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ ছিল, এবং 5 নম্বর বলছে সামরিক শক্তি রাজ্য রক্ষা ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। দেন মনুস্মৃতি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে মনুস্মৃতি বা মনুসংহিতা প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিগ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সামাজিক, ধর্মীয় এবং নৈতিক আচরণের নিয়মাবলী সংকলন করে। 12টি প্রকরণে বিভক্ত এই গ্রন্থের সৃষ্টিতত্ত্ব, বর্ণাশ্রম ধর্ম, বিবাহ, উত্তরাধিকার, বিচার ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক কর্তব্য সম্পর্কে কিন্তু বিস্তারিত বিধান এতে রয়েছে। এটি তৎকালীন ভারতীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ আইন ও নৈতিকতার উৎস হিসাবে কিন্তু বিবেচিত হতো। তাহলে এটা গেল মনুস্মৃতি। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, ভারতের মন্ত্রীদের নির্বাচন পদ্ধতি কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কি বলছে দেখো, প্রাচীন ভারতে মন্ত্রীদের নির্বাচন পদ্ধতি মূলত রাজার ব্যক্তিগত নির্বাচন এবং পরামর্শের উপর নির্ভরশীল ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে মন্ত্রী নিয়োগের আগে তাদের পাণ্ডিত্য, দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি চরিত্র ও সততার কঠোর পরীক্ষা নেওয়া হতো। বিভিন্ন প্রলোভন যেমন ধর্মীয়, আর্থিক এবং যৌন এবং ভয়ভীতির মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করা হতো। এছাড়া বংশমর্যাদা, জ্ঞান, দূরদর্শিতা, স্মৃতিশক্তি, বাগ্মিতা এবং সামরিক দক্ষতাও কিন্তু মন্ত্রীদের গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হতো। বলছে গণরাজ্যগুলিতে অবশ্য মন্ত্রীদের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে পারত, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করতেন। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখো, আমরা সবেমাত্র তোমাদের কাজ শুরু করেছি এবং আমরা চাই যে তোমরা আরো বেটার কিছু করো, আরো খুব ভালো। আমাদের তো ডেমো নোটস গুলো দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে নোটস গুলো রেডি করি, সম্পূর্ণ নিজের মতন করে সেই নোটস গুলো তৈরি করা হয়। বিভিন্ন রকমের সোর্সেস থেকে এই নোটস গুলো তৈরি করা হয়, যেখানে পুরো স্ট্যান্ডার্ডটি মেনটেন করা হয়। তোমরা চাইলে পারে কোনো একটা লেসনের পার্টিকুলারলি ডেমো নোটস দেখতে পারো, সেই ডেমো নোটস এর ভিত্তিতে বেস করে তোমরা চাইলে পারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পুরো রেকর্ডেড ভার্সনে ক্লাস উইথ লাইভ ক্লাস সমস্ত কিছু মিলে, ডাউট ক্লিয়ারিং সেশন সমস্ত কিছু মিলে কিন্তু আমরা কোর্স ফি নিয়ে থাকি পার সাবজেক্টের 199 রুপিস। তুমি যে কোনো সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারো। তো স্টুডেন্টস, আমাদের ওয়েবসাইটের থ্রুতেও দেখা হবে তোমাদের সঙ্গে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পিস্টিক্যাল এডুকেশন আমাদের যে চ্যানেলটি রয়েছে ওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে পারো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।